এই বাজেটের মোটামুটিভাবে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় এমন একটা অবস্থা কিন্তু মনে হচ্ছিল। তারপর একটা ছোট্ট দেশ, অনেক মানুষ, অনেক কিছু চিন্তা ভাবনা করি হয়তো বাজেট দিতে হচ্ছে এবং দিতে হয়। কিন্তু আপনারা যেভাবে কথা বলছেন কিন্তু সেটি নিয়ে কিন্তু আবার একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। আপনাদের মতো যারা এরকম গবেষণা প্রতিষ্ঠান বা নানা রকম সোশ্যাল অ্যাক্টিভিটিস করেন, এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কথাবার্তাও আছে। সেই ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু বলেছেন বাংলাদেশের কার্যক্রম নিয়ে সিপিডি কী বলল, টিআইবি কী বলল, সুজন কী বলল, তাতে আমাদের কিছু আসে যায় না, কোনো মাথা ব্যথাও নাই। ওরা সবাই বিএনপির সুর মিলে কথা বলছে, কথার সঙ্গে তাদের বাস্তব কর্মকাণ্ডের কোনো মিল নেই। আপনি কিভাবে এটাকে খণ্ডন করবেন যে মাননীয় মন্ত্রী, তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বলেন আপনাদের বাস্তব কর্মকাণ্ডের সঙ্গে আপনাদের কথার কোনো মিল নেই? দেখেন, এখানে খণ্ডন করার কিছু না। ওনার প্রত্যেকেরই স্বাধীনতা আছে আরেকজনের বক্তব্য নিয়ে বলার জন্য। আমরা তো স্বাধীন দেশে বসবাস করি এবং ওনারা আবার নীতি প্রণেতা ইত্যাদি। তো তখন অন্যরা যদি পছন্দ মতো কথা না হয় তাহলে তো তাদেরও অপছন্দ হতে পারে। আমাদের যেমন অপছন্দ হচ্ছে যে বাজেটটা কেমন হলো, খুব একটা সব কিছুতে পছন্দ হচ্ছে না। তো কিন্তু যেই বিষয়টা যে একটা কথা বলা হচ্ছে যে বিএনপি সুরে কথা বলছে কিনা, দেখেন এটা পরিহাসটা এই যে যখন আবার বিএনপি ক্ষমতায় ছিল তখন তারা বলতো যে আওয়ামী লীগের সুরে কথা বলছি, এবং তখন আবার আওয়ামী লীগের অনেক সদস্যরাই আমাদের তথ্যও ব্যবহার করতেন। আবার এখন তারা বলছেন। তো এটাতে দেখেন আমরা মনক্ষুণ্ণ হই না, কারণ আমাদের কাজটাই তো হচ্ছে যে নীতিমালা যখন প্রণয়ন করা হয়, অর্থনীতিতে আমরা কাজ করি, অর্থনৈতিক নীতিমালা, তো সেইটা স্ক্রুটিনাইজ করা, সেটার মধ্যে দুর্বলতাগুলি কি, ভালো থাকলে সেগুলোও আমরা উল্লেখ করি, এমন না যে সেখানে কার্পণ্য রয়েছে। কিন্তু নাগরিক হিসাবে কিংবা সিভিল সোসাইটির হিসাবে, নাগরিক সমাজের একটা সংগঠন হিসাবে অবশ্যই আপনাকে দুর্বলতাগুলি তুলে ধরতে হবে। সারা পৃথিবীতেই এরকমই হয়। আপনাদের কোনো দুর্বলতা নাই, আপনারা তো অন্য দুর্বলতা ধরেন শুধু। আমাদের দুর্বলতা থাকলে ওনারা বলবেন, ধরবেন। সেটা মনে হয় কিনা আপনি যেহেতু নিজকে, দেখেন, আমি তো বাজেট দিচ্ছি না এখন। আমরা যদি একটা বাজেট দিতাম তাহলে সেখানে যদি কোনো ধরনের, আমি যদি তুলনার কথা বলি, আপনাদের গবেষণা কর্ম, আপনাদের কার্যক্রম, আপনি যেটা বলছিলেন বিএনপির সময় বলছে আওয়ামী লীগ সুরে কথা বলে, আওয়ামী লীগ এখন বলছে বিএনপির সুরে কথা বলে। এখানেও কিন্তু একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বিএনপির সুরে তখন কতখানি জোরে, এখন কতখানি আসতে, সবকিছু মিলে আপনাদের মিলে দেখেন দুটা বিষয়টা একটা জিনিস প্রমাণিত করে যে প্রথম প্রমাণ সেটা হচ্ছে যে নিরপেক্ষভাবে যে আমরা কাজ করি সেটার একটা বিষয়। কারণ যেই দলই ক্ষমতায় থাকে তারা কিন্তু ওটা পছন্দ করে না। এটা এমন না যে কারো কোনো দলের একটা লেজুর বৃত্তি হয়ে কিংবা তাদের চাটুকার হিসাবে, সেটা না। এটা একটা। আর আমাদের কি কথা কিংবা কি বলেছেন যে কাজের বাস্তবতা, সেটা বাস্তবতা কি ধরনের সেটা আমি বুঝতে পারলাম না। এখন আমরা যদি ধরেন কোনো নীতিমালার সাথে জড়িত থাকতাম বাজেট প্রণয়নের ক্ষেত্রে, তখন আমরা কি দিলাম সেটা তারা সমালোচনা করতে পারতো, অন্য যারা সমালোচক, সেটা আর কি। কথায় আর কাজের অমিলের কোনো আমি তো দেখছি না কিছু। আমরা তো কমপ্লায়েন্টভাবে কাজ করি, সুতরাং এটা আমার বোধগম্য হলো না। তো কিন্তু যেটা আছে, যেটা আমার বলার বিষয়, সেটা হচ্ছে যে কেউ যে কারো স্বাধীন দেশের সমালোচনা করতেই পারে। এবং আপনাদের গবেষণা কর্ম নিয়ে কিন্তু অনেক সময় বলা হয়ে থাকে কিসের ভিত্তিতে করেছেন, কিসের স্যাম্পলিং নিয়েছেন, কাদের স্যাম্পলিং নিয়েছেন, এই ব্যাপারে শুনেন, আমাদের এই সংগঠনটা 30 বছরের উপর ধরে আছে এবং নানান চড়াই উতরাইটা কিরকম, এই যে সমালোচনার মুখোমুখি, সেটা থাকবেই। কিন্তু এটা একমাত্র আপনার টিকে থাকার একটা, আপনার মোরাল স্ট্রেংথ নিয়ে কাজ করতে পারেন তখনই যখন আপনার বিশ্লেষণটা একটা এভিডেন্স বেসড হবে, অর্থাৎ তথ্যের ভিত্তিতে। এবং সেই তথ্যটা কি, তথ্য তো আর আমরা বানাই না, আমরা তো সরকারি তথ্য নিয়ে কাজ করি। আমরা বিবিএসও না, আমরা তো, কারণ এত বড় বড় সার্ভে করতে পারবো না, আমাদের তো সেই অর্থ নাই, জনবলও নাই, অর্থবলও নাই। সুতরাং আমরা মোস্টলি সরকারের তথ্যের ভিত্তিতেই কাজ করি। সরকারের আপনার ধরেন বিবিএসের এমপ্লয়মেন্ট ডেটা বলি, গ্রোথের ডেটা বলি, নানান ধরনের যে তথ্যগুলি সেটার ভিত্তিতে। আর তার পাশাপাশি যখন আমরা কোনো সার্ভে করি, কদাচিৎ করার সুযোগ যদি হয়, সেগুলো কিন্তু সায়েন্টিফিক পদ্ধতিতে, বিবিএস যেই পদ্ধতিতে সার্ভে করে, সার্ভে করার তো কিছু নিয়ম কানুন আছে, সায়েন্টিফিক পদ্ধতি, সেটা তো আমরা ইকোনমিস্ট, আমরা জানি সেগুলো কিভাবে করতে হয়।
স্ট্যাটিস্টিক্স। আপনার বলছেন আপনাদের সার্ভেগুলো নিখুঁত হয়, কিন্তু একটা বিষয় যেটা আপনি বলবেন কিনা, আপনি বলেন বিএনপির আমলে আওয়ামী লীগের ডাটা, আওয়ামী লীগের আমলে বিএনপির ডাটা, তারা উভয়ের পক্ষ বিপক্ষের কথা বলে, তাহলে আপনাদের এই সিপিটি কি সবসময় সরকার বিরোধী কর্মকাণ্ডের সাথে কিনা? কর্মকাণ্ডটা কি আমরা তো বিশ্লেষণ করি, শুধু কর্মকাণ্ডের কিছু নাই। সরকার যা করে তার বিরোধিতা করেন কিনা? না, বিরোধী সেটা না। আমি যেটা শুরুতেই বললাম যে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করাটাই তো, এবং সেটা কিন্তু সিপিডি কেন, প্রত্যেকটা নাগরিকেরই সেটা কাজ। কারণ আমি নাগরিক হিসাবে কি, আমি তো কর দিচ্ছি, আমি যা আয় করছি সরকারকে কর দিচ্ছি সরকারের সেবা পাওয়ার জন্য। সরকার আমাকে এই করের বিনিময়ে কি কি দিবে এবং সেটা সঠিকভাবে দিচ্ছে কিনা সেটা তো বলার অধিকার থাকবে। সুতরাং এখানে তো ভুলের কিছু নাই। এবং আমার মনে হয় না যে একটা থিঙ্ক ট্যাঙ্ক কিংবা একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সবসময় যে সরকারের সুরে সুরে কথা বলবে সেটা তো না। সেটার জন্য বিরাট সরকারের উইংই রয়েছে, সরকার ইটসেলফ ইজ সো হিউজ, তারা করবে। সুতরাং আপনার যারা অর্থনীতি নিয়ে কাজ করে, সমাজ নিয়ে, পলিটিক্স নিয়ে, তো তাদের সাধারণ নাগরিকের ইন্ডিপেন্ডেন্ট, আমরা এই আলোচনাটা শেষ করেছি, মানে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার কোনো বক্তব্য নাই, মানে বিষয়টা হচ্ছে এরকম। আপনি বলছেন, আমি বুঝতে পারছি, আপনি বলছেন যে আপনার বিএনপি সময় সমালোচনা করেন, এখনো সমালোচনা না, এখানে আপনার ত্রুটিগুলি কেন আমি বলছি সেটা যে আপনার যদি ধরেন তথ্যের ক্ষেত্রে কিংবা বিশ্লেষণের ক্ষেত্রে যদি ভুল থাকে কিংবা দুর্বলতা থাকে, ভুলও না যদি, তাহলে আমি যে নীতিমালাটা নিব সেই নীতিমালাটা তো সঠিক হবে না। এখন এই যে বাজেটের কথাটাই, বাজেটের রিয়ালিটিটা কি, আমি তো রিয়ালিটি চেকটা আমি করলাম যেটা, সেটা তো গণনায় নিলাম না। আমার এই চারিদিকে কি চলছে আর আমি বাজেটে কি চিত্র দিচ্ছি, একটা সাধারণ স্বাভাবিক বছরের একটা বাজেটের মতো করে, অ্যাজ ইফ এভরিথিং ইজ ফাইন, আমি একটা সুন্দর করে যেরকম চলছে বিজনেস অ্যাজ ইউজুয়াল একটা বাজেট দিয়ে দিলাম, সেটা তো না। এটা তো একটা এক্সট্রাঅর্ডিনারি টাইম। বাংলাদেশের অর্থনৈতিক যে হিস্ট্রি, সেইখানে এইটা ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল মোমেন্টস আমরা পাস করছি। আমাদের যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, যে উচ্চ প্রবৃদ্ধি হচ্ছিল, নিম্ন মূল্যস্ফীতি, বৈদেশিক খাতের একটা শক্তিশালী আপনার অবস্থান ছিল, বৈদেশিক রিজার্ভের অবস্থা ভালো ছিল, সেখান থেকে আমরা কোথায় এসেছি? তো এটা তো স্বাভাবিক না। আপনি 5 বছর আগের সেই 2020 সালের কোভিডের কথা বলছেন, এখন ইউক্রেন যুদ্ধের কথা বলছেন, সেগুলি তো পার হয়ে গেছি আমরা, কিন্তু তারপরেও কেন এত হচ্ছে না, এই সমস্যাগুলি কেন? অবশ্যই যে সমস্যার তো আপনারা দায়ী করছেন কিসের? আমি বলছি দায়ী করছি এটা যে এখানে আমাদের অ্যাসেসমেন্টের, ডাক্তার যখন ওষুধ দিবে তাকে তো ডায়াগনোসিসটা ঠিক মতো করতে হবে, তা না হলে সে কি প্রেসক্রিপশনটা দিবে? আমি তো সেই ডায়াগনোসিসটা করতে পারছি না, হয় করতে পারছি না, করলাম, করা আছে, আমি স্বীকার করছি না, অথবা আমি ঠিক মতো করতেই পারছি না। স্বীকার করছে না আমি বলছি নীতি নির্ধারকরা, তাদেরই তো সবকিছু করার, এটা তো সাধারণ জনগণেরও না, থিঙ্ক ট্যাঙ্কেরও না। কিন্তু আপনি এই ডায়াগনোসিসটাকে যদি ঠিক মতো না করেন, তাহলে আপনি কিভাবে প্রেসক্রিপশনটা দিবেন, সঠিক নীতিমালাটা? এখন আরেকটা বিষয় যে এখন দেখেন এই যে মূল্যস্ফীতির কথাটা, কেস ইন পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, সেটা হলো এই যে এতদিন থেকে যে মূল্যস্ফীতির চাপটা চলছে, সারা পৃথিবী কোন দিকে গেল আর আমরা কোন দিকে গেলাম? তারা কি করলো? এটা উন্নত বিশ্বের প্রেসক্রিপশন না সবারই, আমার উন্নয়নশীল দেশ, আমাদের প্রতিবেশী দেশ, দক্ষিণ এশিয়ার দেশগুলো, সব জায়গায় যে আপনার বাজারে অর্থের সরবরাহটা টান দেন, অর্থাৎ আপনি সংকোচনমূলক মুদ্রানীতি করেন, সেটা তো আমরা করি নাই। সেখানে আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক, তারা কি করলো? তারা বলছে না না না, আমরা এই সমস্ত প্রেসক্রিপশন শুনবো না, আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করব। না, প্রথম ফান্ডামেন্টাল ওইখানে হাত দিতে হবে, তারপরে আপনি আরও আনুষঙ্গিক কিছু করবেন। সেটা কিন্তু অনেক দিন থেকে করা হলো না। এবং কেন করা হলো না? 2020 সালের এপ্রিল মাসে কোভিডের পরে সুদের হারের উপরে আপনি ক্যাপ দিয়ে রেখেছেন যে অর্থনীতির একটা খারাপ অবস্থা যাচ্ছে, তারপরে 4 বছর চলে গেল, আপনি 9% লেন্ডিং রেট, আর আপনার হচ্ছে ইনফ্লেশন রেট, মূল্যস্ফীতির হার 9.5%, 9.7, 9.8, 10%-এর কাছাকাছি। তো আপনি একেবারে শূন্য সুদে টাকা দিয়ে দিচ্ছেন মানুষের হাতে। এটা তো একেবারে চরম। কেন ওইটা? সেটাও কিন্তু আসলে নীতি যেটা আমরা করছি। একটা বিষয় বলা যায়